আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসটি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স এই বিষয় নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর উপর আমরা একটা ক্লাস নিয়েছি, আর সেখানে আমরা 6টা বা 7টা নিয়ম দেখেছি এবং কমপ্লিটিং সেন্টেন্স কি, এটা আমরা কিভাবে পূরণ করব আর কিভাবে সম্পন্ন করব, একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আগে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করেছিলে, তোমরা বিভিন্ন বইতে দেখেছো যে অনেক নিয়ম আছে। তে আমি অতগুলো নিয়মের মধ্যে না গিয়ে শুধুমাত্র পরীক্ষায় আসে এমন কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমরা অ্যাট বেস্ট মোট 20টা নিয়ম শিখব। সেক্ষেত্রে আমরা প্রথমে 6টা নিয়ম শিখেছি, আর যে নিয়মগুলো বাকি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত যে ক্লাসটা আমি নিয়েছি সেই ক্লাসে যে নিয়মগুলো আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু প্র্যাকটিস করার কথা ছিল, বা প্রত্যেকটা নিয়মের শেষে প্র্যাকটিস সেশন ছিল। তোমরা আমি আশা করি তোমরা সেইগুলো নিয়ম দেখে দেখে প্র্যাকটিস করেছো। হয়তো বা কারো সমস্যা হয়েছে, হয়তো বা কারো সমস্যা হয় নাই। সেই যাদের সমস্যা হয় নাই তাদেরকে ধন্যবাদ, আর যাদের সমস্যা হয়েছে তোমরা এটা আরও মনোযোগ সহকারে সম্পন্ন করো। আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব এখনই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় অংশের আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো, তাদের জন্যই মূলত কথাটা বলছি, যে যারা পড়াশোনা না করে হেলায় হেলায় বা যে সময়গুলো অপচয় করছো, এখানে গিয়ে সেখানে গিয়ে ঘুরে ফিরে অযৌক্তিক আড্ডা দিয়ে তোমরা যে তোমাদের সময়টা, মূল্যবান সময়টা ব্যয় করছো, এটার মূল্য কিন্তু খুব চরমভাবে তোমাদেরকে দিতে হবে। কারণ বাস্তবতা কিন্তু খুবই নির্মম, খুবই কর্কশ এবং অপ্রিয় সত্য। কারণ অপ্রিয় সত্য হলে পরেও এই কথাটা এখানে প্রযোজ্য যে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের কিন্তু পড়তেই হবে। আল্লাহ না করুক কবে পরীক্ষা হবে তা তো আমরা কেউ জানি না, কিন্তু পড়াটার কিন্তু কোনো বিকল্প নেই। তোমাদের যেহেতু পড়তেই হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। এই যে বন্ধ পেয়েছো অনেক দিন, 6 থেকে 7 মাস, এখন তোমাদের উচিত এই সময়টাকে কাজে লাগানো, এবং সামনে কবে পরীক্ষা হবে বা কবে স্কুল খুলবে সে বিষয়ে কিন্তু আমরা এখনও নিশ্চিত না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা যে ক্লাসগুলো সঠিকভাবে দেখো না বা করো না, এটা যথেষ্ট প্রমাণ বা এভিডেন্স আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাদের অনলাইন সুবিধা আছে, যাদের নেই তাদের কথাটা ভিন্ন, কিন্তু তাদের পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, পড়াশোনা অবশ্যই করতে হবে। এই বন্ধের মধ্যে তোমার যে সাবজেক্টের সমস্যা বেশি সেইগুলো চিহ্নিত করে সমাধান করো। যাদের অনলাইন সুবিধা আছে, তোমাদের শিক্ষকরা এতটা পরিশ্রম করে যদি ক্লাস নিতে পারে, তাহলে তুমি কেন একটু সময় নিয়ে এই বিষয়গুলো দেখতে পারবে না? কারণ তোমরা ভিউ করেই চলে যাও বা তোমরা এক নজর দেখেই চলে যাও, এটা কিন্তু কোনো স্টুডেন্ট সুলভ আচরণ নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমাদের উচিত ক্লাসগুলো ফলো করা। সেখান থেকে যদি বুঝতে সমস্যা হয় টিচারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার প্রক্রিয়া তোমাদের হাতে আছে। তোমরা সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করে তোমাদের সমস্যার কথাটা বলো। আমরা তোমাদের সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিন্তু নিজের জীবনকে নিজে বিপন্ন করো না, কারণ পরীক্ষায় তোমাকে বসতেই হবে। আর যেহেতু পরীক্ষায় বসতেই হবে, তাহলে যতগুলো বিষয় তোমার আছে সবগুলো বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা, সবগুলো কোর্স কমপ্লিট করা, শেষ করা একজন শিক্ষার্থী হিসেবে তোমার নৈতিক দায়িত্ব। আর একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাজ কি? পড়াশোনা ছাড়া এর বাইরে খুব একটা কাজ আছে বলে আমার মনে হয় না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে পড়াশোনাটাই তোমার প্রথম চ্যালেঞ্জ হওয়া উচিত, অর্থাৎ তোমার প্রথম কাজই হচ্ছে পড়াশোনা করা, তারপরে ভিন্ন কাজ, অন্য কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনলাইনে ক্লাস দেখার নামে অন্যান্য ভিডিও দেখো বা ফেসবুকিং করো, মেসেজিং করো, চ্যাটিং করো, এই সব বিষয়গুলো বাদ দিয়ে এই সময়টাকে পড়াশোনার পিছনে কাজে লাগাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা না করলে তোমরাই বিপদে পড়বা, তোমরাই নিজের পায়ে নিজে কুড়াল মারছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি এখন ক্লাস শুরু করছি। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় অংশে যে যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সে এই বিষয়গুলো উপস্থিত থাকে প্রশ্নে, যে দো, অলদো, ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট, প্লাস কী করতে হবে? অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই দো অলদো তো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে গঠন করি, আর ইনস্পাইট অফ, ডেসপাইট দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করি। এখন এরপরে একটা বিকল্প অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তোমাকে। তার মানে যদি আমার সেন্টেন্স দো অলদো দিয়ে শুরু হয়, তাহলে এরপরে একটা বিকল্প সেন্টেন্স লিখতে হবে। যদি আমার সেন্টেন্স ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু হয়, তাহলেও একটা বিকল্প সেন্টেন্স আমার লিখতে হবে, এবং যে বাক্যটা আসলে মিনিংফুল, অর্থবহ, সেই ধরনের একটা বাক্য লিখতে হবে। কারণ আমরা জানি যে দো অলদো এই দুটি শব্দের অর্থ হচ্ছে যদিও, ইনস্পাইট অফ এবং ডেসপাইট এই দুইটা ইসের অর্থ হচ্ছে, ফ্রেজের অর্থ হচ্ছে সত্ত্বেও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ধরনের বাক্য, এই ধরনের কনজাংশন দিয়ে যে বাক্যগুলো তৈরি করা হয়, সেই বাক্যের প্রথম ক্লজটা আসলে যে অর্থ প্রদান করে, সেই অর্থের সাথে দ্বিতীয় ক্লজের একটা বৈপরীত্য সম্পর্ক রয়েছে, অর্থাৎ বিপরীত সম্পর্ক রয়েছে, একই সম্পর্ক নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটা এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার হতে পারবো। যেমন দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি এটার বাংলা অনুবাদ করো, আমি আগেই তোমাদেরকে অবহিত করেছি বা বলার চেষ্টা করেছি যে দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও, এবং দো অলদো হচ্ছে এখানে ক্লজ, কনজাংশন, আর এই দো অলদো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে বলছে যদিও সে গরিব, সে সৎ। আমাদের প্রচলিত যে ধারণা যারা গরিব তারা কি হতে পারে না? সৎ হতে পারে না। কিন্তু এই বাক্যে বলছে যে যদিও সে গরিব, সে সৎ। এখানে তার গরিব হওয়া এবং সে সৎ একটা আরেকটার বিপরীত, একই সমগোত্রের নয়, যার কারণে এ ধরনের ক্লজকে যুক্ত করতে আমরা দো অথবা অলদো, ইনস্পাইট অথবা ডেসপাইট অথবা বাট এগুলো ব্যবহার করি। এই বাক্যটাকেই কিন্তু আমরা আরও বিভিন্নভাবে লিখতে পারি। যেমন আমরা বলতে পারতাম যে হি ইজ অনেস্ট দো হি ইজ পুয়ার, সে সৎ যদিও সে গরিব। এই বাক্যটাকে আমরা ঘুরাই লিখলাম। আবার এখানে অলদো ব্যবহার করতে পারবা, যে অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, অথবা এইভাবে বলতে পারবা যে হি ইজ অনেস্ট দো অর অলদো হি ইজ পুয়ার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো, এই উদাহরণটা বুঝতে পেরেছো। নেক্সট, in spite of his poverty, in spite of his poverty, তার দরিদ্রতা অথবা দারিদ্র সত্ত্বেও, এখানে
পোভার্টি শব্দের অর্থ দরিদ্রতা অথবা দারিদ্র, এইটুকু বলছে। অর্থাৎ দরিদ্র হওয়া সত্ত্বেও হি হেল্পস দি পুয়ার, সে গরিবদেরকে কি করে, সাহায্য করে। এখানে দেখো, যদি আমি আমার কথাই বলি, যে আমি যদি গরিব হই বা দুর্বল হই মানে অর্থের দিক দিয়ে, সেক্ষেত্রে আমি কিন্তু আরেকজনকে সাহায্য করব এই মন মানসিকতা থাকে না। কিন্তু এই বাক্যে বোঝাতে চাচ্ছে যে এই ব্যক্তিটি গরিব, তারপরেও সে অন্য গরিবদেরকে কি করে, সাহায্য করে। এইটা কিন্তু একটা আর একটার কী হচ্ছে, বিপরীত হচ্ছে। এই জন্য স্ট্রাকচারে লেখা আছে কি, দো অল দো, ইনস্পাইট অফ ডেসপাইট, এগুলো দিয়ে যুক্ত কোনো স্টেটমেন্ট থাকলে এরপরে একটা অল্টারনেটিভ, এখানে অল্টারনেটিভ শব্দের অর্থ হচ্ছে বিপরীত বা বিকল্প, মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে, অর্থপূর্ণ বাক্য লিখতে হবে আর কি, তাই বলছে। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আমরা দেখি এর পরে আরেকটা কি এক্সাম্পল আছে, অল দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পুয়ার, সে গরিবদেরকে কি করে না, সাহায্য করে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে এই ধারণাও আছে যারা ধনী মানুষ তারা কি করে, গরিবদেরকে সাহায্য করে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বাক্যে দেখা যাচ্ছে যে ধনী কি করছে না, কাউকেই সাহায্য করে না বা গরিবদেরকে সাহায্য করে না। সেক্ষেত্রে এটা একটা আরেকটার কি হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে। যার কারণে এই দো অল দো, ইনস্পাইট অফ ডেসপাইট, বাট, এই শব্দগুলো বা এই কনজাংশনগুলো কি অর্থ প্রকাশ করে, বিপরীত অর্থ প্রকাশ করে। অর্থাৎ এরা যে সেন্টেন্সে ব্যবহৃত হবে বা যে সেন্টেন্সে এদেরকে ব্যবহার করা হয়, ওই সেন্টেন্সে যে ক্লজগুলো থাকবে বা ফ্রেজ থাকবে, এটা একটা আরেকটার কি হবে, বিপরীত হবে অর্থগত দিক দিয়ে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ এবং এই নিয়মগুলো অনুধাবন করতে পেরেছ। তোমরা এটা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন তোমাদের প্র্যাকটিস সেশনে কি আছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা এই নিয়মগুলো, অর্থাৎ এখানে যে নিয়মটা দেখানো হয়েছে এই নিয়মটা তোমরা প্র্যাকটিস সেশনে প্রয়োগ করো, অর্থাৎ চর্চা করো। দেখি প্র্যাকটিসে কি আছে। প্র্যাকটিস, সো লেটস সি। ডেসপাইট হিজ ইলনেস, অর্থাৎ তার অসুস্থতা সত্ত্বেও। তাহলে এরপর একটা পূর্ণাঙ্গ বাক্য লিখতে, ক্লজ লিখতে হবে, ডেসপাইট হিজ ইলনেস, এরপর একটা কমা দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য লিখো। তারপরে দেখো যে ইনস্পাইট অফ হ্যাভিং এভরিথিং, অর্থাৎ সব কিছু থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও, এটুকুর হচ্ছে এই এর বাংলা। তারপরে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো দো হি ওয়ার্কস হার্ড, দো হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, এরপরে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো যে রানা ওয়াজ সেন্টেন্স টু ডেথ, রানা ওয়াজ সেন্টেন্স টু ডেথ, এর অর্থ হচ্ছে রানাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, যদিও, এরকম হতে পারে যদিও সে খুন করে নাই, এরকম। তারপরে দেখো এরপরে নেক্সট, এরপরে কী নিয়ম আছে আমরা সেটা দেখব। যে এখানে আমরা একসাথে তিনটা নিয়মের কথা দেখো, তিনটা নিয়ম দেয়া আছে। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলার অর্থ হচ্ছে মূলত এই নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরা দুইটা ক্লজকে যুক্ত করবে। কয়টা ক্লজ যুক্ত করবে? দুইটা ক্লজ। এবং এই দুইটা ক্লজের দুইটা কি থাকবে, দুই ধরনের টেন্স থাকবে। একটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা থাকবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতীতকালে যদি দুইটি কাজকে নির্দেশ করা হয়, যে কাজ আগে ঘটেছিল সেই কাজ পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, যে কাজটা পরে ঘটেছিল সেই কাজটা কী হিসেবে ব্যবহৃত হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই এগুলোর এই যে নিয়মটা আছে এটার আগে বাংলা অর্থ জানি
তাহলে আমাদের এটা সম্পন্ন করতে সহজ হবে, ক্লজ তৈরি করতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নো সুনার হ্যাড ডট ডট দেন সহ স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এইগুলোর মিনিং কিন্তু একই, জোড়ায় জোড়ায় অর্থ প্রদান করবে। যেমন মনে করো যে কোনো জায়গায় পৌঁছাতে না পৌঁছাতেই, কোনো কিছু শুরু হতে না হতেই, দেখতে না দেখতেই, খেতে না খেতেই, আসতে না আসতেই, পৌঁছাতে না পৌঁছাতেই, এইভাবে অর্থ প্রদান করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অর্থ প্রদান করবে, কোনো শাব্দিক অর্থ এইভাবে এখানে ব্যবহার করলে এটার অর্থ পাওয়া যাবে না, যার কারণে আমাদের জোড়ায় জোড়ায় মিনিং করতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার হতে পারবো। তার আগে আমাদের এই গঠনটা জানা দরকার। এখানে দেখো নো সুনার হ্যাড আছে, যার কারণে নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট আসে। এই যে তিনটাতে নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই দেখো এর পরেই সাবজেক্ট আসবে, এরপরেই কি আসবে, সাবজেক্ট। আর হ্যাড থাকার কারণে পরবর্তী ভার্বটা কি হয়ে যাবে, ভি3 হবে। হ্যাড থাকার কারণে অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করবা, ভি3 ব্যবহার করতে হবে। তারপরে বাকি অংশ দিয়ে যেহেতু দুইটা ক্লজ আছে, তাহলে ওই দুইটা ক্লজের মাঝে আমরা নো সুনার হ্যাডের ক্ষেত্রে আমরা দ্যান ব্যবহার করব, স্ক্যার্সলি হ্যাডের ক্ষেত্রে আমরা হয়েন ব্যবহার করব, আর হার্ডলি হ্যাডের ক্ষেত্রে আমরা হয়েন ব্যবহার করব, অথবা এই জায়গা বিফোরও ব্যবহার করতে পারো। এই যে কনজাংশন অর্থাৎ দুই ক্লজের মাঝে কনজাংশন ব্যবহার করার পরে এরপরে যে বাক্যটা লিখব, সেই বাক্যটা সর্বদা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা মজার বিষয় হচ্ছে এই নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এটা দ্বারাই বাক্যটা কি হতে হবে, শুরু হতে হবে। অন্য কোনোভাবে এ ধরনের বাক্য শুরু করা যায় না বা যাবে না। আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়টি কি হতে পারবো, পরিষ্কার হতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাহলে এক্সাম্পলটা ফলো করো। এখানে দেখো দেয়া আছে নো সুনার হ্যাড আই গন আউট। আগে আমি এই প্রথম যে অংশটুকু আছে নো সুনার হ্যাডের, এই অংশটুকু ব্যাখ্যা করি। এখানে আমি আগেই বলেছি নো সুনার হ্যাড এরপরে কি বসবে, সাবজেক্ট, তারপরে ভার্বের কোন ফর্ম থাকবে, ভি3 থাকবে। এখানে দেখো যে হ্যাডের কারণে ভার্বের কি ফর্ম হবে, ভি3 হবে। তারপরে বাকি অংশ কি আছে, আউট। এই যে এই অংশটুকুকে আমরা কোন টেন্স বলবো, পাস্ট পারফেক্ট টেন্স। দেন হি কেম, এখানে দেন হচ্ছে দুই ক্লজের মাঝে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে হি কেম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় এমন হতে পারে যে নো সুনার হ্যাড আই গন আউট, এইটুকু দিয়ে কমা দিয়ে একটা গ্যাপ দেয়া থাকলো, তোমাকে এভাবে পূরণ করতে হবে বা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এর মিনিংটা কি হবে, যে আমি বের হতে না হতেই সে আসলো। তার মানে আমি আগে বের হয়ে গিয়েছিলাম, তারপরে সে এসেছিল। এখানে প্রথমে কোন কাজটা সম্পন্ন হয়েছে, আই গন আউট, আই হ্যাড গন আউট, এটা হচ্ছে প্রথমে শেষ হয়েছে, মানে প্রথম কাজ হয়েছে, এবং পরের কাজটা কী ছিল, হি কেম, সে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই নিয়মটা বুঝতে পেরেছো, এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এরপরে দেখি কি আছে, যে স্ক্যার্সলি হ্যাড উই রেস্ট দ্য স্টেশন হোয়াইল দ্য ট্রেন লেফট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের নিয়মটার সাথে মিল আছে, যে এখানে নো সুনার হ্যাডের কারণে কী ছিল, পরে দেখো ভার্বের ভিতরে আছে, এবং এই হ্যাডের পরে কিন্তু সাবজেক্ট ব্যবহার করতে হবে। দেখো স্ক্যার্সলি হ্যাডের পরে কি আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্বের ভিতরে রেস্ট দ্য স্টেশন, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটি সেরে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি স্ক্যার্সলি হ্যাড দিয়ে কোনো স্টেটমেন্ট শুরু করো, তাহলে দুই ক্লজের মাঝে কি ব্যবহার করতে হবে, হোয়েন ব্যবহার করতে হবে। কনজাংশন হিসেবে কি বসবে, হোয়েন বসবে। তারপরে দেখো আর একটা এক্সাম্পল দেখো, হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ, অর্থাৎ সে কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই হোয়েন দ্য এক্সামিনেশন বিগান, পরীক্ষা শুরু হয়ে গেল। অর্থাৎ সে কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই কি হয়ে গিয়েছিল, পরীক্ষা শুরু হয়েছিল। এক্ষেত্রে দেখো হার্ডলি হ্যাড আছে, এরপরে সাবজেক্ট নিয়েছি, তারপরে ভিতরে, তারপরে বাকি অংশ দিয়ে দুই ক্লজের মাঝে কি ব্যবহার করেছি, হোয়েন ব্যবহার করে পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে
নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড যুক্ত কোনো স্টেটমেন্টকে স্টেটমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় ক্লজের শুরুতে আমরা কি ব্যবহার করব? দ্বিতীয় ক্লজের শুরুতে আমরা দেন, হোয়েন বা বিফোর ব্যবহার করব। সেক্ষেত্রে নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন, স্ক্যার্সলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন, হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হোয়েন বা বিফোর। এবং এই কনজাংশনগুলোর পরে যে টেন্সটা ব্যবহার হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এর নিয়মটা বুঝতে পেরেছ। এরপরে আমরা প্র্যাকটিস সেশন দেখব, দেখেই প্র্যাকটিসে কী কী আছে বা কতগুলো দেয়া আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ স্ক্যার্সলি হ্যাড, তারপরে গ্যাপ রেখে দেখো দিয়েছে হোয়েন হি র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল। অর্থাৎ এমন হতে পারে যে সে পুলিশ দেখতে না দেখতেই কী হলো, পালিয়ে গেল। বিষয়টা যদি এমন হতে পারে স্ক্যার্সলি হ্যাড, যেহেতু স্ক্যার্সলি হ্যাড আছে তাহলে এরপরে সাবজেক্ট নাও, দেখো দ্বিতীয় ক্লজে সাবজেক্ট হি আছে। হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশ দেখতে না দেখতে সে কী করলো, পালিয়ে গেল। সে পুলিশ দেখতে না দেখতে সে পালিয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যানাদার আই রিচ দ্য স্টেশন, এটা তুমি যে কোনোভাবেই সমাপ্ত করতে পারো। যেমন আমরা এটা লিখতে পারতাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আই রেস্ট দ্য স্টেশন এটা অন্য কোনোভাবে সমাপ্ত করার সুযোগ নেই। এটা প্র্যাকটিস সেশনে আমরা পরে এটা নিয়ে আলোচনা করছি। দেখো যে এরপরে আছে হার্ডলি হ্যাড উই রেস্ট কলেজ, হার্ডলি হ্যাড উই রেস্ট কলেজ, অর্থাৎ আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, তারপরে যেহেতু হার্ডলি হ্যাড আছে আমাদের কী দিয়ে শুরু করতে হবে, হোয়েন দিয়ে বাক্য লিখতে হবে। তারপরে দেখো যে দ্যান ইট বিগান টু রেইন, এটা কিন্তু যেহেতু দ্যান আছে তাহলে আমাদের এই প্রথম ক্লাসটা শুরু হবে কি দিয়ে, নো সুনার হ্যাড দিয়ে শুরু হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বি দাগটা কেটে দাও, এই বি দাগটা সমাধান করার দরকার নেই, কারণ এখানে এক্সাম্পল হিসেবে এটা ভুল হয়েছে। এটার আরও একটা অংশ এখানে লেখার দরকার ছিল, যেমন এখানে হার্ডলি সে স্ক্যার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড সামনে দেওয়ার দরকার ছিল, তাহলে এই বাক্যটা সঠিক হতো। যদি আমরা লিখতাম হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন বা স্ক্যার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন, তাহলেই এটা সমাধান করা সম্ভব হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি এর পরে কি আছে, যে নো সুনার হ্যাড আই গট টু দ্য স্টেশন, নো সুনার হ্যাড আই গট টু দ্য স্টেশন, তাহলে এর পরে কী হবে সেটা লেখো। আরেকটা আছে দেখো ড্যাশ হোয়েন ইট ওয়েন্ট আউট অফ সাইট, আউট অফ সাইট মানে কোনো কিছুর বাইরে চলে যাওয়া। যেহেতু হোয়েন আছে তাহলে তুমি স্ক্যার্সলি হ্যাড দিয়েও করতে পারো অথবা হার্ডলি হ্যাড দিয়েও করতে পারো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। আমরা নেক্সট নিয়ম দেখে কি আছে। ডট ডট অর্থাৎ প্লেস যদি থাকে সেক্ষেত্রে হোয়ার প্লাস মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে। এখানে আসলে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোক আর যাই হোক, তুমি অর্থপূর্ণ একটা বাক্য লিখলেই হবে আর কি, সেটা অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক সেটা কোনো ব্যাপার না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যদি প্রথম ক্লজ স্থান বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হোয়ার ব্যবহার করব। কনজাংশন হিসেবে কি আসবে, হোয়ার আসবে, তারপরে একটা মিনিংফুল সেন্টেন্স লিখব। এটা অ্যাফার্মেটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। দেখো এক্সাম্পল দেখো যে যশোর ইজ দ্য প্লেস, যশোর হচ্ছে একটা স্থান যেখানে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, বা হোয়ার আই ওয়াজ বর্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় এখানে লক্ষ্য করো, এখানে হোয়ার শব্দের অর্থ কিন্তু কোথায় বা যেথায়, এখানে হোয়ার কিন্তু কি বোঝায়, স্থান, স্থান বোঝায়, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেসকে নির্দেশ করে হচ্ছে হোয়ার। আশা করি তোমরা আমার এক্সাম্পলটা বুঝতে পেরেছ
যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে যে যশোর ইজ দ্য প্লেস, কুষ্টিয়া ইজ দ্য প্লেস, শরীয়তপুর ইজ দ্য প্লেস, তাহলে তোমাকে অবশ্যই হোয়ার দিয়ে পরে আরেকটা ক্লজ লিখতে হবে, হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। যেমন এখানে আমরা লিখেছি যশোর ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। অ্যানাদার এক্সাম্পল ইজ হিয়ার, এ রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস, এ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস, অর্থাৎ রেলওয়ে স্টেশন হচ্ছে একটা জায়গা, হোয়ার যেখানে ট্রেনস স্টপ, ট্রেনগুলো থামে। এখন এটা এমনও হতে পারতো হোয়ার ট্রেনস স্টার্ট, যেখানে ট্রেনগুলো যাত্রা শুরু করে, তাও হতো। এখানে ট্রেনস বলতে আসলে অনেকগুলো ট্রেনের কথা বোঝাচ্ছে, কারণ স্টেশনে তো আর একটা ট্রেনই থাকে না, আহ, অনেক ট্রেনও থাকতে পারে, যার কারণে এখানে ট্রেনস ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার এই এক্সাম্পলটাও তোমরা বুঝতে পেরেছো কি ছিল, যে রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস হোয়ার ট্রেনস স্টপ। অ্যানাদার এক্সাম্পল ইজ ফরিদপুর ইজ দ্য প্লেস, ফরিদপুর ইজ দি প্লেস, ফরিদপুর হচ্ছে একটা জায়গা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য যে নিয়মগুলো ইতিমধ্যেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমি যতগুলো করে এক্সাম্পল দিয়েছি, তোমরা যদি দেখে দেখে বুঝে বুঝে এই নিয়মগুলোই প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এত সমস্যা হওয়ার কথা নয়। তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা এই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে এটাকে মিনিংলেস করে দাও, এটাকে কি করে দাও, মিনিংলেস করে দাও। কারণ এই আমাদের শিক্ষার্থীদের যে ভ্রান্ত ধ্যান ধারণা আছে যে কাল করব, পরশু করব, তরশু করব, এই করতে করতে আসলে তোমাদের কি হয়ে যাবে, যে মনে করো যে একটা বোঝা হয়ে যাবে, যে তোমাকে যদি আমি কমপ্লিটিং সেন্টেন্সে 20টা নিয়ম করাই, সেক্ষেত্রে 20টা নিয়ম তো আমি একদিনে করাবো না, 2 থেকে 3 দিন লাগবে। তোমরা প্রতিদিনের কাজ প্রতিদিন করো না, এটাই হচ্ছে স্টুডেন্ট হিসেবে তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। যে স্টুডেন্ট নিয়মিত পড়াশোনা করে, অর্থাৎ প্রতিদিন 4 ঘন্টা পড়ুক, 5 ঘন্টা পড়ুক, 8 ঘন্টা পড়ুক, নিয়মিত পড়তে হবে। আমি একদিন 10 ঘন্টা পড়লাম, একদিন 8 ঘন্টা পড়লাম, 3 দিন পড়লাম না, আসলে এই পড়াটা কোনো পড়ার মধ্যেই পড়ে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই করতে হবে নিয়মিত করতে হবে, নিয়মিত বইয়ের সাথে যোগাযোগ থাকতে হবে, তাহলেই সেই পড়াটা কি হবে, তোমার জন্য ইফেক্টিভ হবে, তুমিই পরীক্ষায় ভালো করবা। শুধুমাত্র দিন গুনতে গুনতে যারা পড়াশোনা করে যে কাল পড়ব, এই তোমার পড়া শেষ, এই বিষয়গুলো হলে তুমি বিপদে পড়বা। আর পড়াশোনার বিষয়ে অতিমাত্রায় বা ওভার কনফিডেন্স একদমই ভালো নয়। ওভার কনফিডেন্স তোমার ব্রেনকে কি করতে পারে, ড্যামেজ করতে পারে, তোমার ব্রেনকে ভিন্ন দিকে টার্ন করাতে পারে, যার কারণে তোমরা অবশ্যই এখান থেকে সতর্ক হবে। আর সব কিছু প্রয়োজন মাফিক ব্যবহার করো, তোমার যেটা প্রয়োজন যেমন সেই কথাটাই তুমি বলবা, অপ্রয়োজনীয় কোনো কিছু করবে না। এইটা যদি করো তাহলেই কেবল তুমি সঠিক লাইনে আসতে পারবা বা ঠিক লাইনে আসতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এরপরে কি আছে, আমাদের এই আছে আরেকটা নিয়ম আছে, দেখো, দ্য টাইম, ইয়ার অর ডে, যদি সময়, বছর বা দিন প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে বাক্য শুরু করব, তারপরে একটা মিনিংফুল সেন্টেন্স লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা একটু মনে করো যে আমরা স্থান বোঝালে যেমন হোয়ার ব্যবহার করেছি, সেক্ষেত্রে সময় বোঝালে, বছর বোঝালে, দিন বোঝালে আমরা হোয়েন ব্যবহার করব। আমরা কিছু এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হবে। স্যাটারডে ইজ দ্য ডে, এখানে স্যাটারডে একটা দিনের নাম, যার কারণে দেখো সেন্টেন্সের শুরুতে হোয়েন ব্যবহার করেছি, হোয়েন দ্য উইক বিগিনস, অর্থাৎ শুরু হয়, সপ্তাহ শুরু হয় আর কি, এখানে উইক মানে সপ্তাহ, বিগিনস মানে শুরু হওয়া। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1971 ইজ দ্য ইয়ার, 1971 হচ্ছে একটা বছর যখন বাংলাদেশ কী হয়েছিল, বিকেম ইন্ডিপেন্ডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। Another example is here, 10 p.m.
ইজ দি টাইম, অর্থাৎ রাত 10টা হচ্ছে একটা সময়। হোয়েন উই গো টু বেড, যখন আমরা ঘুমাতে যাই, যখন আমরা ঘুমাতে যাই। তাহলে এখানে এই বিগত যে দুইটা নিয়ম, যদি প্লেস বোঝায় তাহলে কনজাংশন হিসেবে আমরা দ্বিতীয় ক্লাসের শুরুতে হয়ের ব্যবহার করব। আর যদি সময় নির্দেশ করে, বছর নির্দেশ করে, দিন নির্দেশ করে, সেক্ষেত্রে হোয়েন ব্যবহার করব এবং পরে মিনিংফুল একটা সেন্টেন্স লিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, so let's practice. প্র্যাকটিস দেখো, ঢাকা ইজ দি প্লেস হয়ার, ঢাকা ইজ দি প্লেস, এখানে ঢাকা একটা স্থানের কথা বোঝাচ্ছে। দেখো হয়ার আছে, এখন পরীক্ষায় এরকম হয়ার থাকতেও পারে নাও পারে, তোমার নিজের মতো করে লিখতে হবে। তারপরে দেখো যে নিউ ইয়র্ক ইজ দি সিটি, যেমন এখানে হয়ার ব্যবহার করে নাই, নিউ ইয়র্ক ইজ দি সিটি। তারপরে দেখো যে স্টেডিয়াম ইজ দি ভেন্যু, লিখতে হবে। তারপরে দেখো ড্যাশ ডে হোয়েন অল মুসলিমস গো টু মস্ক, যেমন হতে পারে ফ্রাইডে ইজ দি ডে, এরকম হতে পারে হোয়েন অল মুসলিমস গো টু মস্ক। তারপরে দেখো 15 অগস্ট ইজ দ্য ডে, 15 অগস্ট অর্থাৎ জাতীয় শোক দিবস, কিন্তু খেয়াল করে এটা। অ্যানাদার এক্সাম্পল ইজ হেয়ার 570 অর্থাৎ 570 এডি ইজ দ্য ইয়ার, 570 একটি বছর যখন মহানবী সাল্লাহ সাল্লাম কী করেন, জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমত দো অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আলোচনা করেছি আমরা নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখানে কিন্তু অনেকগুলো নিয়ম আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যদি স্থান বোঝায় সেক্ষেত্রে আমরা যেমন হয়ার ব্যবহার করেছি, এই নিয়মটা শিখেছি আমরা। আরেকটা নিয়ম শিখলাম এইমাত্র, যে যদি সময় বোঝায়, প্রথম ক্লাস যদি সময় বোঝায় সেক্ষেত্রে হয়েন দিয়ে শুরু করতে হয়। এখন এই সময়, সময় হতে পারে, তারপরে হতে পারে বছর, হতে পারে দিন, এই বিষয়গুলো থাকলে আমরা হোয়েন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় অংশের যে আলোচনা ছিল, আজকে এই আলোচনাটা এখানেই সমাপ্তি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে নিয়মগুলো আমি বর্ণনা করেছি বা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমরা বাসাতে এই নিয়মগুলো প্র্যাকটিস করো। আশা করি পরবর্তী দিনে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হব। সেই প্রেরণায়, সেই আশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।